আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের মার্কেটে যেটা দেখতে পেলাম, মার্কেটে 351টি কোম্পানি ডাউন এবং মাত্র 24টি কোম্পানি আপ ছিল এবং 10টি কোম্পানি আনচেঞ্জড অবস্থায়। মার্কেটের ভলিউম যেটা আছে সেটাও কমে গেছে গতকালকের তুলনায় বা এই গত সপ্তাহের তুলনায়। সো এটা আসলে আমাদের কী ধরনের সংকেত দিচ্ছে? যদি আপনি লক্ষ্য করেন যে মার্কেটের শুরু থেকে শেষ পর্যন্ত মার্কেট পুরাদমে নেগেটিভ ছিল, অর্থাৎ মার্কেটে প্রচুর পরিমাণ সেল প্রেশার ছিল। এখান থেকে আমাদের দুইটা সিনারিও আসতে পারে। এক নম্বর হচ্ছে মার্কেট 5,000-এর কাছাকাছি একটা সাপোর্ট জোন নিবে আগামীতে, এবং সেই জায়গাতে মার্কেট সাইডওয়াইজ মোমেন্টামে যাবে। অর্থাৎ এখান থেকে 5,000 থেকে 5,200 এই রেঞ্জের মধ্যে হয়তো মার্কেট থাকার চেষ্টা করবে। অন্যথায় 5,000 পয়েন্টকে ব্রেক করে 4,800 পয়েন্ট পর্যন্ত আসার সম্ভাবনা আছে। তো মার্কেটে এইরকম কারেকশন যদি দেখেন, মার্কেটের সকল সেক্টরের প্রচুর পরিমাণে নেগেটিভ ছিল। প্রতিটি সেক্টরে বা কয়েকটি সেক্টরে দুই একটা স্টক বাদে বেশিরভাগ স্টকই আপনার নেগেটিভ মুভমেন্টামে ছিল। সো যদি আমি প্রথম সেক্টরটা ব্যাংক সেক্টর আজকে 2%-এর মতো নেগেটিভ ছিল, যেটা মার্কেটকে অনেক প্রভাবিত করে। যদি দেখেন আপনি ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, তারপরে আপনার ভালো ভালো যে সমস্ত ব্যাংক আছে, যমুনা ব্যাংক, তারপরে আপনার প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংকও আজকে নেগেটিভে ছিল। সো এই সমস্ত ভালো ভালো স্টক এবং ফান্ডামেন্টাল স্টকগুলো নেগেটিভে ছিল। তারপরে আপনি সিমেন্ট সেক্টরে দেখতে পারবেন হিউজ পরিমাণে কারেকশন আসছে। তারপরে সিরামিক সেক্টরে তো আর বলাই বাহুল্য যে এখানে প্রচুর পরিমাণে নেগেটিভ ছিল। তারপরে আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টর 2.26% নেগেটিভ। যদিও ডমিনেন্স আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে, এই স্টকটা যদি আপনি লক্ষ্য করেন ধারাবাহিকভাবে কিন্তু তার কোনো মার্কেটে কোনো অবস্থাতেই কিন্তু সে বসে থাকে না। সকল অবস্থায় দেখা যায় যে ডমিনেন্স মোটামুটি ভালো একটা পারফরমেন্স করে। সো আজকেও তার ব্যতিক্রম ছিল না। মার্কেটে 100 পয়েন্টের উপরে নেগেটিভ, কিন্তু তারপরেও ডমিনেন্স দেখা গেছে কিছুটা মার্কেটের তুলনায় ভালো পারফরমেন্স করছে। তাছাড়া সকল কোম্পানি নেগেটিভ ছিল। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আমি সবচেয়ে বেশি যেটা ভয় পাচ্ছি এখন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনটা নিয়ে। কারণ কি, এখানে জেড ক্যাটাগরি যে সকল স্টকগুলো আছে সেগুলোর অবস্থা খুবই বাজে বা শোচনীয়। যদি আপনি দেখেন একটা উদাহরণ হিসাবে, তো তাহলে আমি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স এই কোম্পানিটা নিয়ে কথা বলবো। যদি দেখেন এটা যাত্রা শুরু হয়েছিল প্রায় 40 পয়সা থেকে, এবং সে 40 পয়সা থেকে 4 টাকা পর্যন্ত চলে যায়। তার মানে আপনি চিন্তা করতেছেন যে 40 পয়সা থেকে 4 টাকা কিনছে, সে 10x রিটার্ন জেনারেট করছে। আসলে এই জায়গায় সাধারণ পাবলিক কতজন কিনতে পারছে সেটা হচ্ছে প্রশ্ন। এখন যেভাবে উপরের দিকে উঠছে সেইভাবে যদি পড়া শুরু করে, তাহলে মনে করেন একটা স্টক পড়বে? অবশ্যই না, অনেকগুলো স্টক আছে। আমি যদি বলা শুরু করি, বে লিজিং আছে এর মধ্যে, তারপরে আপনার বিআইএফসি, তারপরে আপনার ফার্স্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, এরকম 8-10টা কোম্পানি ফাইন্যান্স সেক্টরে আছে যারা একই ক্যাটাগরি, ঠিক আছে? সো এইটা আমি শুধু ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স দিয়েই বুঝিয়ে দিলাম যে ফাইন্যান্স ইনস্টিটিউশন যদি পড়া শুরু করে তাহলে ওভারঅল ফাইন্যান্স সেক্টরটা নেগেটিভ থাকবে এবং মার্কেটের জন্য এটা একটা ক্ষতিকারক পরিবেশ তৈরি করার জন্য ভূমিকা রাখবে। তারপরে ফুড সেক্টরে যদি যাই, ফুড সেক্টর অন্যান্য সেক্টরের তুলনায় মোটামুটি একটা ব্যালেন্সিং অবস্থা ছিল আমি বলবো। যদিও অনেকগুলো স্টকই কারেকশনে ছিল, অধিকাংশই 80%, তারপরেও
অন্যান্যগুলোর তুলনায় ভালো ছিল। তারপরে আমি ফুয়েল অ্যান্ড পাওয়ারও নেগেটিভ ছিল। এখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম স্টকই আপনার 2%-এর কাছাকাছি নেগেটিভ ছিল। ফুয়েল অ্যান্ড পাওয়ারের সামনে তো আমাদের কারেন্টে খুব বেশি সমস্যা করতেছে এবং সামনের দিনগুলোও করার সম্ভাবনা আছে। সো এই হিসাবে এই সেক্টরে আর্নিংসে অনেকটা প্রভাব পড়ার সম্ভাবনা আছে। তারপর ইন্স্যুরেন্স সেক্টর দেখেন আজকে হিউজ পরিমাণ লেনদেন হয়েছিল। যদি এই জায়গা থেকে গতকালকেও নেগেটিভ ছিল, আজকেও নেগেটিভ। তো ইন্স্যুরেন্স সেক্টরে একটা আশা ছিল যে অনেকের ইন্স্যুরেন্স সেক্টর পজিটিভ হবে, কারণ ইন্স্যুরেন্স সেক্টর ওই হিসাবে কিন্তু মার্কেটে মুভ করে নাই বা এখনও আসে নাই। কয়েকটা ইন্স্যুরেন্স যেমন আপনার বিএনআইসিএল, তারা কিন্তু ভালো পারফরমেন্স করতেছে। সো ওদের পারফরমেন্সের ধারাবাহিকতায় অনেকে চিন্তা ভাবনা করতে পারেন যে ইন্স্যুরেন্স সেক্টর সবগুলো শেয়ারই মুভ করবে, বাট আজকে বোঝা গেল যে ইন্স্যুরেন্স সেক্টরও দুর্বল। ঠিক আছে, ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে একটা স্টক আছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স। আমি কাউকে পরামর্শ দিব না যে কেনার জন্য, বাট এটা দেখা যায় যে মার্কেটের যে কন্ডিশনই থাকুক, যে অবস্থায় থাকুক, জেনারেল ইন্স্যুরেন্স কিন্তু তার ধারাবাহিকতায় সে বৃদ্ধি পাচ্ছে। আজকেও দেখা গেল যে জেনারেল ইন্স্যুরেন্সের লেনদেনটা গতকালকে তুলনায় ভালো ছিল, এবং আমার বিশ্বাস বা আমি মনে করি যে জেনারেল ইন্স্যুরেন্স যদি 100 উপরে ক্লোজিং হয় আগামীকালকে বা এই সপ্তাহে, দেন এইটা নতুন আরেকটা রেকর্ড তৈরি করবে। দেখেন এই জায়গায় যখন জেনারেল ইন্স্যুরেন্সটা ছিল, আপনারা দেখতে পারবেন এখানে যখন জেনারেল ইন্স্যুরেন্সটা ছিল, এই জায়গায় কিছুটা টাইম সে কনজিউম করে দেন এখান থেকে উপরের দিকে উঠে, এবং আমার কাছে মনে হচ্ছে সেম একটা কন্ডিশন এই জায়গায় তৈরি করতেছে, এবং এখান থেকে সে আরও 8 টাকা 10 টাকা বা 15-20 টাকা পর্যন্ত উপরে ওঠার সম্ভাবনা আছে। সো এইরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে। সো অবশ্যই এরকম স্টকে গেলে স্টপ লসটাকে মেনটেন করবেন। তারপরে জনতা ইন্স্যুরেন্স আজকে নেগেটিভ মার্কেটও বেশ ভালো ছিল। সো এইটার দিকেও নজর রাখতে পারেন। ঠিক আছে, তারপরে আর বেশি একটা শান নাই। ইউনাইটেড ইন্স্যুরেন্সে যদি আমি যাই, অ্যাডভান্স চার্টে গেলাম। ওকে, অ্যাডভান্স চার্টে দেখা যাচ্ছে যে ইন্স্যুরেন্স সেক্টরের এটা বেশ ভালো একটা পজিশনে আছে, অর্থাৎ সাপোর্ট জোনে আছে। আগামীকালকে যদি আপনারা 39.50 বা 39 লেভেলে এটাকে পান, তাহলে কিছুটা বাই দিয়ে রাখতে পারেন। আশা করি এই জায়গায় লস হওয়ার সম্ভাবনা কম আছে। তারপরে আইটি সেক্টরে আপনার এই স্টকটা বেশ ভালো করছে, ড্যাফোডিল কম্পিউটার। তারা বেশ ভালো পারফরমেন্স করতেছে বিগত কয়েকদিন থেকে, এবং সেই ধারাবাহিকতা আজকে অব্যাহত ছিল। দেখা যাক কি হয়। তারপরে জুট, এই সেক্টর থেকে 100 হাত দূরে থাকবেন। ঠিক আছে, ট্রেডিং পারপাসেও আপনারা এইদিকে চেষ্টা করবেন যে এইদিকে না আসার জন্য, বা সোনালি আঁশটা আপনারা একটু নজরে রাখতে পারেন। বাট ওভারঅল খুব রিস্কি একটা সেক্টর। তারপরে মিসেলেনিয়াস আজকে তুলনামূলকভাবে কম নেগেটিভ ছিল, আর কম নেগেটিভ থাকার অন্যতম কারণ হচ্ছে এই যে জিকিউ বলবেনই দেখা গেছে যে এই সেক্টরটাকে অনেকটা সেভ করছে। আর জিকিউ বলপেনটা দেখেন এই জায়গায় একটা
আমি যে আপনাদেরকে এমএসসিডির মুভিং অ্যাভারেজের গুরুত্বটা বোঝাই। দেখেন এই জায়গায় যে বেচারা এন্ট্রি নিছিল সে কিন্তু হিউজ একটা র্যালি পেয়ে গেছে, বাট এই জায়গায় আসার পরে কিন্তু আপনার এই জায়গা থেকে এক্সিট নিয়ে নেওয়া উচিত, কারণ এটা ডাউন ট্রেন্ডে ছিল। এখন যে অবস্থায় আছে আমি বলবো যে হ্যাঁ, এই জায়গায় কেউ যদি এন্ট্রি নিতে চায় এন্ট্রি নিতে পারে, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, বাট স্টপ লস অবশ্যই মেনটেন করবেন। এখনও জিকিউ বলবেন আপ ট্রেন্ডে আছে, বাট এটা যেহেতু অনেকটা বৃদ্ধি পেয়ে গেছে, সো যে কোনো সময় প্রফিট টেকিং আসতে পারে, ঠিক আছে। তারপরে মিউচুয়াল ফান্ড ভালো একটা পজিশনে ছিল, বাট মিউচুয়াল ফান্ডের অবস্থা আমি বলবো যে মিউচুয়াল ফান্ড এই জায়গায় ভালো একটা অবস্থানে ছিল। যদি এটাকে ওভারকাম করতো তাহলে মিউচুয়াল ফান্ড অনেক উপরে যাওয়ার সম্ভাবনা ছিল, বাট 2-3 দিন মিউচুয়াল ফান্ড ভালো ছিল, বাট এরপরে মার্কেট থেকে মিউচুয়াল ফান্ডটা নিচের দিকে আসা শুরু করতেছে। তো মিউচুয়াল ফান্ড এখন কিছুটা সাইডওয়াইজ নেগেটিভ মুভমেন্টে যাবে। তারপরেও আমি মনে করি যে এই জায়গার মধ্যে যদি মিউচুয়াল ফান্ডের মধ্যে আমি যদি ব্যতিক্রম কিছু দেখি, যেমন ইন্স্যুরেন্সে আমি দেখলাম যে সিটি জেনারেল ইন্স্যুরেন্স বা বিএনআইসিএল বা মিসেলেনিয়াসে জিকিউ বলবেন, এরকম যদি ব্যতিক্রম কিছু খুঁজি তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই স্টকটা কিছুটা ব্যতিক্রমী আচরণ করতে পারে, ঠিক আছে। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এটাকে অবশ্যই একটা বাধা অতিক্রম করতে হবে, সেটা হচ্ছে 8 টাকা 70 পয়সার উপরে যেতে হবে, গিয়ে ক্লোজিং দিতে হবে। তারপরে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, এই স্টকটাও সেম কন্ডিশন, দুইটা সেম কন্ডিশনের স্টক, ওকে। তারপরে পেপার পেন্টিং খুবই বাজে অবস্থা ছিল আজকে। পেপার পেন্টিংয়ে দেখা যাচ্ছে যে বসুন্ধরা পেপার মিল এর তো এখন বর্তমানে অস্তিত্ব নাই বললেই চলে, কি দিয়ে যে চলতেছে সেই ভালো জানে, ঠিক আছে। এগুলো থেকে দূরে থাকবেন ভাই। তারপরে আপনার সোনালী পেপার একটা গেম চেঞ্জার হিসাবে মাঝে মাঝে কাজ করে, বাট এটা অবশ্যই ডিপেন্ড করে তার প্রাইজের উপর, আপনি কোন প্রাইজে এটাতে এন্ট্রি নেবেন। অবভিয়াসলি চেষ্টা করবেন যে এটাতে যত কম রেঞ্জে পারা যায় এন্ট্রি নেওয়ার জন্য। যদি আপনি দেখে থাকেন সোনালী পেপারে যে ট্রায়াঙ্গেলটা ছিল, সেই ট্রায়াঙ্গেলটা ব্রেক করার পর কিন্তু হিউজ পরিমাণে একটা র্যালি আমরা দেখতে পেয়েছিলাম। এখন বর্তমানে সেই র্যালিটা শেষের দিকে, তার সাপোর্ট আছে 210 বা এইরকম আশেপাশে। যদি এটাকে ব্রেক করে আমরা নিচের দিকে আসতে হয়তো বা দেখব, এবং পরবর্তীতে নতুন পজিশন হলে অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবো বলার জন্য। তো এটা হলো সোনালী পেপার। তারপর ফার্মাসিউটিক্যাল আজকে কিছুটা নেগেটিভ ছিল। ফার্মাসিউটিক্যালসের ব্যতিক্রম যদি বলি আমি, ফার্মাসিউটিক্যালের ব্যতিক্রম ছিল এশিয়াটিক ল্যাব। প্রত্যেকটা সেক্টরে আপনি যদি একটু খোঁজ করে দেখবেন যে দুই একটা ব্যতিক্রম স্টক থাকে। সো এশিয়াটিক ল্যাবও এইরকম একটা, আর এদের মধ্যে এন্ট্রি নিলে অবশ্যই অল্প পরিমাণে এন্ট্রি নেবেন, কারণ বুঝতে পারতেছেন এরা 12 উইক হাইতে আছে বর্তমানে। সো এই বিষয়টা একটু রিস্কি, বাট এদের প্রফিটের পরিমাণটা বেশি, এই জায়গায় রিস্ক বেশি, প্রফিটও বেশি, সো এটা মেনটেন করার চেষ্টা করবেন। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, এই জায়গায় যদি আমি বলি ভালো স্টকের কথা, ইএইচএল একটা ভালো স্টক আছে, এবং সে 52 উইক্সের লোয়ের কাছাকাছি আছে, সো এইটা একটা নজরে রাখতে পারবেন লং টার্মের জন্য। আর মিড টার্মের জন্য সাপোর্ট এলকে অবশ্যই দেখতে পারেন। সাপোর্ট এল
দেখেন সাপোর্ট এলের জন্য আমি একটা কিন্তু ইয়ে করছিলাম, এখনও আছে। সো সাপোর্ট এল কিন্তু আমার যে অনেকে হয়তো বা অনেকভাবে এটাকে প্রকাশ করে। দেখেন এইটা একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, একবার উপরে যাবে নিচে আসবে, এরকমই আর কি চলতেছে। সো যদি এই ট্রায়াঙ্গেলটাকে ব্রেক করে সে উপরের দিকে চলে যায়, দেন এটার এন্ট্রি নেওয়া যেতে পারে, ঠিক আছে। তারপরে ট্যানারিতে অ্যাপেক্স ফুডটা দেখতে পারেন, কারণ আমার কাছে মনে হয় এই স্টকটা অনেক দিন থেকে ডাউন পজিশনে আছে এবং যখন এই লেভেলটাকে ব্রেক করবে আশা করি অনেক ভালো একটা মোমেন্টাম আপনাদেরকে দিবে। সো এইটা একটা ওয়েটিং লিস্টে রাখতে পারবেন। তারপরে টেলিকমে অবশ্যই রবি একটা গ্রোয়িং স্টক, ডেফিনেটলি। রবিতে যদি এন্ট্রি নেন তাহলে নিয়ার অ্যাবাউট 27 টাকা 50 পয়সা, অর্থাৎ আরও 1 টাকা যদি কমে, এটা বেশ ভালো একটা অপরচুনিটি হবে এন্ট্রি নেওয়ার জন্য। দেন টেক্সটাইলের মধ্যে অ্যাপেক্স স্পিন আজকের দিনেও বৃদ্ধি পেয়েছে, বাট এটা যেহেতু সামনে একটা রেজিস্ট্যান্স আছে, অবশ্যই এটাতে একটু সতর্ক থাকবেন। 230-এর কাছাকাছি একটা রেজিস্ট্যান্স আছে, যদি এটাকে ব্রেক করতে পারে হয়তো বা সে আরও উপরে ওঠার সম্ভাবনা আছে। ট্রাভেল অ্যানালাইজার, ওকে। সো অনেকগুলো স্টক সম্পর্কে আপনাদেরকে ধারণা দিছি। তারপরে যদি আপনাদের নিজস্ব কোনো স্টক সম্পর্কে জানতে চান আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আর একটা টিপস দিব আপনাদেরকে, সেটা হচ্ছে যে আজকের দিনে যে সকল স্টকগুলো দেখতে পারবেন যে সেলার কম ছিল বাট বায়ের পরিমাণ মোটামুটি ভালো ছিল, এদের মধ্যে এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। তবে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন যে আপনি কোথায় এন্ট্রি নিচ্ছেন আর আপনি কোথায় যেতে যাচ্ছেন, এইটুকু সতর্ক থাকবেন এবং অবশ্যই স্টপ লস মেনটেন করার চেষ্টা করবেন। আশা করি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আর এমন অবস্থায় মার্কেটে চেষ্টা করবেন একটু সতর্ক থাকার জন্য আর বুঝে শুনে এন্ট্রি নেওয়ার জন্য। এখন সেলের টাইম না, অর্থাৎ আপনার যদি স্টকটা ফান্ডামেন্টাল হয় এবং ভালো একটা অবস্থায় কিনে থাকেন, মনে করেন আপনি কিনছেন 25 টাকা করে, বর্তমানে চলে আসছে 22 টাকা, বাট আপনি জানেন যে সময় গেলে একটা ভালো একটা প্রফিট পাবেন এবং স্টকটা অলরেডি অনেকটা কমে গেছে এবং তার সামনের দিকে ইপিএস ভালো আসবে, ডিভিডেন্ড পে আউটটাও ভালো আছে, দেন আপনি এই জায়গায় একটু ওয়েট করেন, ইনশাল্লাহ সামনের দিনগুলো আরও সুন্দর হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।